আমরা ছোটবেলায় অনেক ঘটনাই শুনতে পেতাম আমাদের ঠাকুরদা, ঠাকুমা বা দাদু দিদাদের মুখ থেকে। যখন এপার বাংলা আর ওপার বাংলা ভাগ হয়নি, তখন ওপার বাংলার অনেক ঘটনাই আমাদের দাদু দিদারা আমাদেরকে শুনিয়ে থাকতেন। তারপর আমাদের হাতে যখন ছোট্ট কিপ্যাড ফোন এলো, তখন আমরা পরিচিত হয়েছিলাম ভূত এফএম এর সাথে। বর্তমানে এইরকম চ্যানেলের চারিপাশে ছড়াছড়ি, যারা অনেকেই ভূতের ঘটনা বা গল্প পরিবেশনা করে থাকেন। তাদের মাধ্যমে আপনারা অনেকে না বলা ঘটনা বা গল্প সহজেই শুনতে পান। তো আজকের ঘটনাটা সেইরকমই একটি ঘটনা। বাংলাদেশে বসবাসরত একটি হিন্দু পরিবারে নেমে এসেছিল এমন এক ভয়ানক অভিশাপ, যার ফলে ওই পরিবারটির একটি সদস্যের প্রাণ সংশয় পর্যন্ত হয়ে যায়। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বর্তমানে বসবাসরত ময়মনসিংহের অধিবাসী আদিত্য সরকার। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আজকের ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন টেরর এফএম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর একটা কথা বলার ছিল যে কিছুদিন ধরে সবাই একটু হয়তো কনফিউজ হয়ে গেছিল যে আমি যেহেতু শর্টস গুলো আপলোড করছিলাম, সেটা দেখে যে টেরর এফএম চ্যানেলটি হয়তো আমি আর কন্টিনিউ করব নাকি, কারণ এই চ্যানেলটির শর্ট সেকশনে হরর মুভিজের বিভিন্ন শর্টস আসতে থাকায় একটু কনফিউশন সৃষ্টি হয়েছিল। তো আপনাদের জানিয়ে রাখতে চাই যে পডকাস্টগুলি যেমন চলছে সেগুলো একই রকম ভাবে চলবে, বাট শর্ট সেকশনে আপাতত হরর মুভি ওরিয়েন্টেড শর্টস আপলোড দেওয়া হবে। তো আপনাদের মধ্যে যদি কেউ হরর মুভিজের ফ্যান হয়ে থাকেন, তাহলে আমাদের শর্টসগুলি দেখতে একদমই ভুলবেন না। অনেক আনকমন হরর মুভিজের রিকমেন্ডেশনও হয়তো পেয়ে যেতে পারেন। আর আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট না করে থাকলে চটপট গিয়ে ভিজিট করে ফেলুন, ঠিক যেমন স্ক্রিনের উপরে দেওয়া আছে www.terrorfm.blogspot.com। তো আর কথা বাড়াচ্ছি না, চটপট হেডফোন ভরে ফেলুন। শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। সাথে থাকুন, শুনতে থাকুন। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ, নমস্কার রনি বাবু, কেমন আছেন আপনি? জি দাদা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো চলে যাচ্ছে। তো যাই হোক, শ্রোতা বন্ধুদের আমি একটা কথা বলে দিতে চাইছি যে দাদা বাংলাদেশে থাকেন, এবং বাংলাদেশে আপনি কোথায় থাকেন জানেন? বাংলাদেশের ময়মনসিংহ, হালুয়াঘাট, ময়মন আসামের কাছাকাছি। আসামের কাছাকাছি, এবং আপনি তো হিন্দু আশা করি। হিন্দু। আমার নাম রনি, আদিত্য সরকার রনি। হুম। তো দাদা বাংলাদেশ থেকে বিলং করেন। তো দাদার জীবনে আমি শুনেছিলাম অনেকগুলো ঘটনাই ঘটেছে। ওনার নিজের জীবনে রয়েছে, ওনার বাবার জীবনেও রয়েছে, মানে কাকুর জীবনে রয়েছে। আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি আপনি আপনার জীবনে যে ঘটনাটা ঘটেছে বা আপনার বাবার জীবনে যে ঘটনাটা ঘটেছে, সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতেন। আমি তাহলে আমার বাবারটাই বলি। বাবাকে নিয়ে যে স্মৃতি আছে। আচ্ছা। ধরেন, স্বাধীনতার ৭১-এর যে যুদ্ধ হলো না, হুম ওই হুম। তার ১ বছর আগের কথা। আচ্ছা। তখন বাবা আর কি আপনার ২ বছরের ছিল। হুম। তো একদিন সন্ধ্যাবেলা মনে করেন ঠাকুমা রান্নাঘরের পাশে রান্না করতেছিল, আর বাবা ঘরে আছে। আচ্ছা। তো তো এর মধ্যে হঠাৎ করে আমার দাদুর কণ্ঠে একটা গজার মাছ নিয়ে আইসা বলছে যে এটা রান্না কর। আমাদের এখানে তো তখন ২টি করে চলা ছিল। হুম। তারপর তো তখন মনে করেন দিদা আবার দেখে বলতেছে, আমার ঠাকুমা যে দেখে বলতেছে যে এইটা গজার মাছ কেউ রান্না করে। আগের দিনে তো মহিলারা স্বামীর উপরে কথা বলতো না। তো হুম। হুম। এটা নিয়ে কাইটা বাইসা রান্না করতে বসছে। দিনে সন্ধ্যা যেটা বলে আর কি, ওই টাইমটা রান্না করতে বসছে। হুম। হঠাৎ করে কি হলো, দাদু আসলো, আইসা বলে কি রান্না করতেছে? যে মাছ। গজার মাছ না এনে দিয়ে গেলা। তো পরে দাদু বলতেছে আমি কখন আসলো? যেই মাত্র আসলো। কি ঘটনা? তো দিদা সাথে সাথে বুঝা ফেলছে যে এটা কোনো কিছু হইতে পারে। তখন দিদা কি করছে, মাছগুলো যেগুলো ছিল সেগুলা মনে করেন কড়াই সহ, মানে ওই জঙ্গলের দিকে দিয়ে ঢেল মেরে দিয়ে বলছে যে তোর মাছ তুই খা, আমরা আর খাইলাম না। তো এইটা মনে করেন ৩ বার বলার পরে সে ফালাইয়া দিছে। তো ফালাইয়া দিয়ে আসার পরে খালি একটাই কথা শুনছে যে আমার মাছ খেতে দিলি না তো তোরও আমি একটা ক্ষতি করব। এই কথাটা শোনার পরে তা
তার 2 দিন পরের ঘটনা। হুম। করে বাবা মনে করেন সন্ধ্যার সময় আর কি এই যে কপির বাতি জ্বালাইতো আগে, কপির বাতি দিয়ে তো বাবার ঘাড়ে মা তেল মালিশ করছিল আমার ঠাকুমা। আচ্ছা। এখান থেকে তেল মালিশ করার পর এখান থেকে আপনার হঠাৎ করে একটা গরম হাওয়া আসলো আর বাবার ঘাটটা মনে হয় বেঁকে গেল কিছুটা। এটার পরে তো মানে ঠাম্মা তো মনে করেন চিল্লাচিল্লি শুরু। ওই টাইমে দাদু আসে নাই। তখন যে দাদুর ভাইয়েরাও ছোট তখন তারা ডাইকে আনা হয়েছে বাদন থেকে। তারপর আপনার আয়সা দাদু তো আয়সা দেখা তারপরে কি করব মানে তেল টেল আমি তারপরে আবার একটা জিনিস শেয়ার করি যে আমাদের ঝাড়ফুঁক জানতো আমার দাদু বা দিদা ওইটা জানতো কিছু কিছু এগুলো ঝাড়ফুঁক জানতো তো তারা এটা ট্রাই করছে। না হওয়ার পর মনে করেন অনেক দিন মানে এটা মানে 10-11 দিন মানে তারা কন্টিনিউ তখন তো ডাক্তারে চলাছিল না তখন তারা এগুলা নিয়ে মনে করেন যেখানে যে কবিরাজ পাইছে তার কাছে গেছে কিন্তু কোনো জায়গায় কোনো কিছু না। প্রতিদিন রাত্রে বাবার মুখ থেকে রক্ত আসতো এটাই হলো জাস্টিস। মানে মানে কাকুর ঘাড়টা কি বেঁকে গেছিল পুরো? হ্যাঁ হ্যাঁ বেঁকে গেছিল মানে ধরেন একটু অ্যাঙ্গেলে আমরা যদি তাকায় দিই ঘাটটা হঠাৎ করে হুম। বেঁকে যায় না ঘাটটা এরকম ঘাটটা সোজা হইতেছে না ভাবে রক্ত ওঠা শুরু হয়েছে এমন ভাবে মনে করেন যখন যেখানে যে কবিরাজ ছিল তার কাছে নিয়ে যাচ্ছে কিন্তু কিছু হয় নাই। একদিন হঠাৎ করে এক কবিরাজ পাওয়া গেছে মনে করেন সে একটা পাগল আছিল সবাই পাগল বলতো তাকে। হুম। নামটা আমার এখন স্পষ্ট মনে আসছে না। সে যখন মনে করেন এটা দেখতো দেখার পরে সে আবার কি করতো মাছ যে খাইতো না রান্না করে এই মাছটা আইস না ছাড়া খাইতো সে তার এই এরকম অভ্যাস তো আঁশ তারপরে না ছাড়িয়ে খেত? হ্যাঁ হ্যাঁ আঁশটা না ছেড়ে আচ্ছা। তার শরীরে মানে সে এমনি মাছ খাইত তো এটার পরে সে হঠাৎ করে দেখা পরে আমার ঠাকুমাকে বলতেছে যে তুই তো বুড়ো ভুল করছস তুই তো তোর মাছটা রান্না দেওয়া উচিত ছিল হঠাৎ করে বলতেছে ঠাকুমারে দেখে ঠাকুমা তো মনে করেন ভিতরে ভিতরে ঘাবড়ে গেছে মাছটা রান্না করে যদি তুই ফালাইয়া দিতি বা ধুয়ে দিতি তাও মনে করতো অনেক সমস্যা হতো। যেহেতু তুই তেমন মাছটারে জঙ্গলে ঢিল মারছস তো সে তোর উপরে খেয়ে গেছে তারা দেখি কি করা যায় তো মনে করেন কি জানি করলো তখন বাবাই বলতে পারবো ভালো বলছিল যেটা যে হঠাৎ মানে আপনার কি বলে যে নাকি এরকম একটা হাজির করছে হাজির করার পরে বলতেছে যে আমার মাছটা তো খাওয়াইছে না তো আমি আরে ছাড়তাম ওইটা অনেক কিছু হওয়ার পরে লাস্ট হয়ে মনে করেন যে কবিরাজে ওই পাগলটা বলতেছে যে তুই কি আরে সেরা যাবি যদি না যাস তাহলে আমি তোরে এখনই যেমন শিক্ষা দিব তখন মনে করেন সে যাইতে রাজি হয়েছে রাজি হওয়ার পর সে বলছে যে আমার কিছু দিতে হইব কি দিব যে আমাকে একটা কালো ফাঁসি দিতে হইব কোথায় দিতে হইব আমাদের এখানে একটা আপনার ছোট ডোবা বলে না হুম হুম। ডোবার সামনে নিয়ে দিতে হইব ডোবাতে তো এটা দেওয়ার পরে শুনছি যে বাবার দিচ্ছে দেওয়ার পরে সে ওই জিনিসটা মনে করেন নাই হয়ে গেছে ওই জায়গা থেকে মানে ওটা আর নেই, তাই তো? আচ্ছা তো তা তারপরে হুম। তারপর বাবার ঘাটটা আর কি একটু সোজা হয়েছিল তারপরে অনেক দিন তেল মালিশ টালিশ কইরা পুরোপুরি আর কি ঠিক করা হয়েছে তো এটা হলো প্রথম বাবার ক্ষেত্রে সে কিন্তু এখনো পিঠ ছাড়ে নাই আচ্ছা। সে কিন্তু পিঠ ছাড়ে নাই সে খালি কবিরাজের চাপে ফেরা বাধ্য হয়েছে যে সে ছেড়ে যেত আচ্ছা এরপরে মনে করেন সেম ক্ষেত্রে কি হলো একদিন ওই যে আমাদের বাসায় গ্রামে যাত্রা দেখতে যায় না আপনাদের এখানে ওখানে কি যায় হুম না হুম হুম। যাত্রা দেখতে যাব এখন তো তখন আমার বাবা মানে আমাদের বয়সী আর কি আচ্ছা। তো যাওয়ার পথে সে বলছে বিকাল বেলা বের হয়েছে ঠাকুমারতে 10 টাকা নিয়ে ওই টাইমে
পর মনে করেন বের হয়েছে, বের হওয়ার পরে ওর বাবার আসলে আবার বিড়ি খাওয়া শখ, বুঝছেন? আচ্ছা। তো সে ওই 10 টাকা দিয়ে মনে করেন ওই টাইমে 10 টাকা তো অনেক মূল্য, তখন আর কি 2-4 প্যাকেট আর কি সিগারেট কিনছে, মানে বিড়ি কিনছে আর কি আমাদের এখানে কিনা, আর বন্ধু বান্ধব মিলে যাত্রা দেখতে গেছে। হঠাৎ করে রাত্রেবেলা যখন মনে করেন এই যাত্রা শেষ হয়েছে, মধ্যরাত্রে বেলা তারা আসতেছে, তখন আবার মনে করেন ওই যখন যাত্রা থেকে আসতেছিল সে, তখনও মনে করেন যাত্রার জায়গা থেকে আমাদের মানে গ্রামটা প্রায় 12 মাইলের মতো দূর আছিল আর কি। ওই সময় তো হাইটে হাইটে যাইতো সবাই, ঠিক আছে না? তো ওইরকম বিকাল বেলা যা মনে করেন পৌঁছাইছে 8টার সময়। তারা 8টার সময় এখানে পৌঁছানোর পর তারা আর কি যাত্রা টাত্রা দেখছে, গান টান শুনে আসতে আসতে মধ্যরাতের পর তারা আসতেছিল। তো এখানে যে বাবার যে সাথে যে আরো 4 জন বন্ধু গেছিল, সেই 4 জন বন্ধু আপনার আবার ওই অন্য গ্রামের আছিল। তো তারা তাদের গ্রামে থামার পরেও আমাদের ওইখান থেকে আরো গ্রামটা প্রায় 4-5 কিলোমিটারের মতো। হুম। তো হঠাৎ করে মনে করেন এই রাস্তাটা এটা যে হয়েছে, বাবা তো যাইতেছে, বললামই তো বাবার আগে থেকে বিড়ি খাওয়ার শখ। হুম। তো বিড়ি খেতে হেঁটে যাচ্ছে, যাওয়ার পর মনে করেন হঠাৎ করে দেখলো কি যে একটা বাঁশ শুয়ে রয়েছে। তো বাবারা তখনকার কি অন্ধবিশ্বাস বলবো না যাই বলবো, একটা বাঁশ পড়ে রয়েছে। তো বাবার কেন জানি সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়াতে একটা বিড়ি ধরাইয়া চিম মেরে টানতে টানতে হঠাৎ করে আগুনটা ওটার ফালাইয়া দিছে। ফালাইয়া দেওয়ার পরেই নাকি বাঁশটা সোজা হয়ে দাঁড়ায় পড়ছে। তো বাবা তো তখন বুঝতে পারছে যে না, শয়তান তখন পিছনে আসতেছে। তখন বাবা বুঝা পেয়েছে, বুঝা ফেলার পরে সে মনে হয় কন্টিনিউয়াসলি কি করতেছে, একটা করে বিড়ি ধরাইতেছে আর হাঁটতেছে, মানে সে ননস্টপ। কিছু দূর যাওয়ার পরে বাবা স্পষ্ট দেখলো যে ওই টাইমে আমাদের ওইখানে কোনো বাঘের চিহ্ন নাই, অথচ একটা বাঘের মতো বড় জিনিস ঠিক আছে, মানে তার সাইড দিয়ে আসতেছে। তারে ধরতে পারতেছে না আগুনের লেগে, আসতেছে। মানে এই বাঘের মতন একটা প্রাণী আসতেছে? হ্যালো? অন্ধকারের ভিতরে আর কি এতটা বোঝা গেছে না স্পষ্ট, হুম। যেটা মানে বাবা তখনও মানে ইয়ে ছিল। তো হঠাৎ করে দেখলো কি, যখন মনে করেন একটু মানে মাইলখানিক পথ জঙ্গল দিয়ে আসতেছিল, তখন মনে করেন হঠাৎ করে দেখলো কি জিনিসটা নাই হয়ে গেল। হঠাৎ করে নাই হয়ে যাওয়ার পর তো বাবা মানে থামে নাই, বাবা কন্টিনিউসলি সিগারেট ধরাই দিয়ে আসছে, সিগারেট ধরাই, ঠিক আছে। তো আস্তে আস্তে মনে করেন যখন আর 1 কিলোমিটার বাকি, ওই টাইমটাতে আবার জঙ্গলটা ছিল একটু বেশি আমাদের এরিয়াটার ভিতরে, হুম। প্রত্যন্ত গ্রাম অঞ্চল তো জঙ্গলটা বেশি। তো এখানে মনে করেন আস্তে আস্তে হঠাৎ করে কি হলো যে মনে করেন অজস্র মানে বাঁশগুলা মনে হচ্ছে ভাঙ্গা পড়ে যাবে এমন অবস্থা ওই জায়গাটাতে। মানে ঝড়ের মতন উঠেছিল কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঝড়, মানে জায়গাটা খালি ওই বাঁশ ঝাড়টাই মানে মানে ভাঙ্গা যাবে একদম টোটাল। আচ্ছা। তো ওইটা হওয়ার পর আপনার সে তো মনে করেন এখন কি করব, দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে মনে হলো তার পিছনের পা ধরে কেউ টান মারলো একটা, সে ধুম খেয়ে নিচে পড়ছে, কিন্তু তার মুখ হাত থেকে আগুন সরায় না। সে না সরানোর পরে মনে করেন দৌড়ে আসতে আসতে হঠাৎ করে কিলো বাড়ির সামনে আবার এসে দেখলো 3-4টা বাস একসাথে পড়ে রয়েছে। এটা দেখার পরে তো তার মাথা আরো নষ্ট। তখন কি করলো সে, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে লুঙ্গি, যে অনেক সময় কি করে মাথায় তুইলা বাইন্দা ফেলে আমাদের এখানে আর কি, তখন একটু বিশ্বাস ছিল এটা। হুম। তো সে তখন তার লুঙ্গি খুললা মাথায় গিট দিছে, দিয়া আগুন ধরে ই করতে করতে রাস্তাটা গেছে আপনার ওই বাকি রাস্তাটা তার বাড়ির সামনে গিয়া, উঠানে গিয়া মানে একটা চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে গেছে। তো ওই টাইমে আবার দাদু দিদা বাইরে হয়ে আসছিল, বাইরে হয়ে আসার পরে তো তারপর থেকে তার ধুমা জ্বর, যেই জ্বর তো আর কমে না, আচ্ছা। ওই জ্বর কমে না, ধুমা জ্বর। তো আপনার 4 দিনের মাথায় আবার সেই পাগলটার কাছে, ওই যে বলছিলাম যে প্রথম হুম। নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে সে পাগলটা আবার মনে করেন ওই জিনিসটা হাজির করতে পারছে কিনা জানি না, তবে ওই পাগলটা ধ্যানে বসে এটুকু জানছে যে
এটা পিস ছাড়ে নাই। তখন মনে করেন বাবারে বলছে যে তোমার পিস এটা ছাড়বো না কখনোই। আমরা হিন্দু ভাষায় পিচাস বলতে পারি এটারে। আচ্ছা। ওই পিশাচ তোমার পিছু নিছে, সে তোমার পিছ ছাড়বো না। তখন কেউ পায় তখন মানে একটা তাবিজ দিছে। সে তাবিজটা আবার কিভাবে দিছে, এমনি হাতে বান্ধা না, হাতের ভিতরে গর্ত কইরা সেখানে ঢুকাইয়া দিছে আজীবনের জন্য, আচ্ছা। যেন কোনো কিছু এটার মধ্যে না করতে পারে। তো এরকম আর কি। তো এটা হওয়ার পরে বাবা আবার আমার চিহ্নটাও দেখেছিল, বাবা থাকলে হয়তো আপনাকে ছবি তুলেও পাঠাইতে পারতাম ওটা। হুম। এইখানে তার এই অবস্থা। এরপর থেকে তার সাথে কন্টিনিউয়াসলি ঘটনা ঘটে, কিন্তু তার কাছে আসতে পারে না। তাগর টার্গেট আসলে বাবার একবার একটা নিয়ম আছিল যে মরা বাড়ি আছে না, ফার্স্ট দেওয়া মরা বাড়িগুলো যেগুলো, হুম হুম। এটা এটাতে এইগুলা লাশ সে ধরতে পারবো না, আবার ইও করতে পারবো না। এটা আবার একটা নিয়ম আছে, যদি এটা হয় তাহলে কিন্তু তাবিজের গুণ নষ্ট হয়ে যায়। হুম। এটা হলো বাবার শেষ দিকে আমরা জানতে পারছি, যখন বাবা মনে করেন এই কাজগুলা করছে আর কি, যে আপনার লাশ একটা ধরছে। এখন যে দুইটা কাহিনী বললাম এগুলো মনে করেন এটা বাবার শৈশবে। তারপর যখন বাবা যৌবনে আসছে তখন আরো কাহিনী আছে, ওগুলো কি বলবো এখন? হ্যাঁ, বলেন বলেন, অসুবিধা নেই। বাবা যেটা শুনলাম যে বাবার বিয়ের সময় একটা ঘটনা, বিয়ের কিছুদিন আগে আর কি একটা ঘটনা, যে আপনার বাবা আপনার তখন চাকরি করতো, মানে তখন আমরা ময়মনসিংহে এসে পড়ছি, তখন নেত্রকোনা থেকে। হুম। আমরা মূলত আপনাকে আমি বলছি আমরা কোথায় থাকতাম দাদা? না 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 না। তো আমরা থাকতাম, আমাদের গ্রামের বাড়ি আছিল নেত্রকোনা রামপুর আর কি। আচ্ছা। নেত্রকোনা রামপুর, আপনার ওই জায়গাটা হলো সিঙ্গারগাঁও নাম, এখানে বাবার আমাদের আর কি বাড়ি। তো তারপর আমরা ময়মনসিং ব্যাক করছে মনে করেন এই 80-81 সালের দিক দিয়ে। আচ্ছা। তো ময়মনসিং থাকার পরে তো বাবার বিয়ের টাইমে হয়েছে কি, রিসেন্ট বিয়ের কিছু মাস আগের ঘটনা, যে বাবা একটা লাশ নিয়ে যাইতেছিল, মানে একটা তার সহকর্মী মারা গেছে, হুম। কিন্তু তার লোক নাই, মানে তাদের কোনো লোক নাই। এই মনে করেন কয়েকজন লোক, 7-8 জন লোক হয়েছে, বাবারা কর্মচারী টর্মচারী মিলে, বাবার মিষ্টির দোকানে কাজ করতো তো। হুম। তো সেখানে মিলে মনে করেন 8-10 জন হয়েছে। তো হঠাৎ তখনকার আবার তাদের বাসি আছিল তারপর আপনার যেটা ইয়েতে তাদের বাসা আছিল আবার আপনার খাগডহর, সেখান থেকে মনে করেন নিয়ে যাইতে হইব কেওটখালী। তো খাগডহর থেকে কেওটখালী মোটামুটি আপনার বলতে গেলে প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, বুঝছেন? আচ্ছা। আর পাশেও আছিল, কিন্তু ওইখানে আর কি এটা দিব না, কেওটখালী আনবো। তো ওই টাইমে মনে করেন ওই 80-85-86 দিক থেকে ঘটনা। তো ওইখান সময়টাও আমাদের ময়মনসিংহ শহর মোটামুটি জঙ্গলই ছিল বলতে পারলে। হুম। তো তারা লাশ নিয়ে আইসা পড়ছে আপনার খাগড়ার থেকে টাউন হল আসছে, টাউন হল থেকে সোজা হাঁটতে হাঁটতে আপনার আসতেছিল এই লাশ নিয়ে। সবাই তো মানে কান দিতে দিতে তো একটা জন ক্লান্ত হয়ে গেছে, হুম। যেটা দেখা আবার করতেছে এরকম আর কি, কোনো মন্দির করতেছে। তো আপনার যখন আমাদের রেলির মোড় বলে একটা জায়গা আছে, টাউন হল থেকে মোটামুটি 1 কিলোমিটার হইব রাস্তাটা। আচ্ছা। তো ওই রেলি মোড় নামের জায়গাতে একটা বড় বট গাছ আছে। হুম। তো ওই টাইমে তো জঙ্গল আছিল, ওই টাইমে এখনো বট গাছটা কন্টিনিউয়াসলি আছে, কিন্তু ওইটার সময় এখন যেটা আছে এটা বাচ্চাটা আর কি, ওই মা যেটা আছিল বড়টা ওই টাইমে আর কি। তো ওই বাচ্চাটার এখানে আসার পরেই হঠাৎ করে কি হলো, মানে তারা লাশের ভারে আর আগাইতে পারতেছেন এরকম একটা অবস্থা। আচ্ছা। কন্টিনিউয়াসলি সবাই মানে এই 8-10 জন যারা আছিল সবাই মনে করেন লাশটা কাঁধে তুলে আছে, এই যে তারা রয়েছে খালি, মানে তারা কেউ লাগাইতে পারতেছে না লাশটা। তো একজনে আবার কি করছে, গীতা পড়তে পড়তে সামনে যে আগাইতেছিল ঠাকুর হরিনাম করতে করতে,
সে হঠাৎ করে পিছনে তাকায় দেখে যে লাশ দাঁড়াইয়া গেছে সোজা। আচ্ছা। ডেড বডিটা দাঁড়াইয়া গেছে সোজা। তো এটা দেখার পরে তো মনে করেন তার তো মাথা নষ্ট। তারাতে আবার একটা হয়েছে, আমরা দা বলে না শ্মশানে নিয়ে গেলে একটা দা নিয়ে যেতে হয় সাথে করে। হুম। তো ওইটা নিয়ে কি করছে, ওইটা দেশে দূর থেকে আসতে আসতে কৃষ্ণ নাম জপতে জপতে আপনার খালি ওই ইটাতে, ওই আপনার খাটিয়াতে খালি একটা তাওটা ছোঁয়াইছে। ছোঁয়ানোর সাথে সাথে কি হলো, একটা মানে একটা যে সবাই যে ছিটটা যে গেল একটা ইয়াতে, হুম। মনে করেন এক একদম ৮-১০ হাত দূরে গেল ওরা ছিটটা যাওয়াতে। এরকম অবস্থা, হাত পা চিল্লা টিল্লা অবস্থা খারাপ। তো এরপরে কি হলো, মানে ওই হরিনাম করতে করতে আবার তোলা হইলো। তোলা হওয়ার পরে আবার মনে করেন কেওটখালি যাওয়ার পথে, এখনো তখনও কিন্তু ১ কিলোমিটার প্রায় বাকি আর কি কেওটখালি যাইতে। আচ্ছা। যাওয়ার পথে তো মনে করেন আবার শুরু হইলো হাঁটা। তো কেওটখালি তখন তো পুরোপুরি জঙ্গল আর কি, জঙ্গলের ভিতরে একটা শ্মশান নদীর পাড়ে। হুম। তো নিয়ে যাওয়ার পথে এই জঙ্গলে তো ভাই অত্যাচার শুরু হইলো। কখনো লাশ দাঁড়ায় যেতেছে, কখনো লাশ পাওয়া যেতেছে না। এমন করতে 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 রাত বাজে তখন ৪টার মতো। ৪টার মতো হওয়ার পরে বাবারা লাস্টে হাল ছাইরা দিব দিব এরকম সময় খালি মনে করেন কি জানি হইলো, হঠাৎ করে সবকিছু নর্মাল হইলো। খালি একটাই শোনা গেল যে আজকের মতো বাইচে গেলি, ভবিষ্যতে আর বাঁচবি না। এমন একটা আর কি হইলো, মানে পিছন থেকে আর কি এটা বললো। মানে আওয়াজ শুনতে পেলো? এই শ্মশানের একটু আগ দিয়ে আচ্ছা। কি বলতে সঠিক আমিও বলতে পারবো না। তো এটা হওয়ার পরে তো মনে করেন সবাই কাঁপতে কাঁপতে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে মনে করেন ওই টাইমে ওই চন্ডালও তো পাওয়া যাইতেছিল না তখন, মানে তারে ধইরা আনাইলো বাড়ি থেকে। কেউ যে যাইবো ওই সাহসটা নেই, মানে থইয়া যে যাবো। সবকিছু সকাল হওয়ার পরেই হয়েছে টোটাল ঘটনা, মানে যা। তো এটার পরে তো মনে করেন ধুমা জ্বর আবার তারপর ব্যক্তি এর মধ্যে একজন মারাই গেল এই ধুমা জ্বর এই ঘটনার পরে। আচ্ছা। তো এভাবে করে কয়েকটা দিন গেল। তো আবার মনে করেন কি হলো, একদিন বাবা তখন ওই গল্প করবার চাকরি করতো। হুম। বাসা ছিল আমাদের ওইখানে, কিন্তু বাবা কাজ করতো আপনার কালীবাড়িতে, আর আমাদের বাসা ছিল গুলপুকুর পাড়। হুম। তো ওইখান থেকে আসতে গেলে আপনার কি হয় যে অনেকে বুড়াপির মাজার হইয়া, মানে সিং যারা থাকে যদি শুনে আর কি তারা বুঝতে পারবো যে আপনার সোনালী ব্যাংক আছে, ওই সোনালী ব্যাংকের সাইড দিয়ে তখন তো মানে এত ডাইয়া ছিল না, এখন যেমন আধুনিক হয়ে গেছে ওইরকম না। ওইখানে একটু জঙ্গল টাইপ আছিল, রাস্তাটা জঙ্গল টাইপ আছিল, আর বড় বড় গাছ ছিল, একটা সাজনা গাছ আছে, হুম। সাজনা। তো ওইটা হওয়ার পরে তো আপনার একদিন রাত্রে আসতেছে, কিছুদিন এই মাসখানিক আগে আসতেছে, আসার পরে ওই সোনালী ব্যাংকের সামনে এসে তার আবার মনে করেন একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে তো সোনালী ব্যাংকের দারোয়ান আবার পরিচিত আছিল, রোজ রাতে যেহেতু যাইতো। তো সে বললো তুমি যাও গাও ওইটা উপরে ৩ তলা উপরে। তো গেছে, যাওয়ার পর মনে করেন হঠাৎ করে হলো কি একটা ধোঁয়া বড় বিড়াল, আমরা মানে সাধারণ যে বিড়াল সাইজ দেখি তার থেকে বড় বিড়ালটা মনে করেন বাথরুম থেকে দৌড় দিয়ে তার সামনে দিয়ে দৌড় মেরে গেল। এটা দেখে তো বাবার মনে করেন শরীর ঘামা, কারণ তার তো এগুলো অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি হুম। ২-৩ বার। বাবার তো পুরো শরীর ঘামা শুরু হয়ে গেছে, না কি জানি হয় আজকে। তো মানে বাবা ওই রকম ভয় পেয়ে গেছে, কারণ তার এর আগে যে কাহিনীগুলো করছে সবগুলাই প্রচন্ড ভয়। আমরা তো বুঝতে পারবো না, কিন্তু এটা প্রচন্ড ভয়। তো বাবা তো এটা যাওয়ার পরে কি হয়ে গেছে, তো ওইখানে মনে করেন ওয়াশরুমে থেকে ওয়াশরুমে মানে কাজ না করে সে ফেরত আইসা পড়ছে। আইসা দারোয়ান রে বলতেছে এই ঘটনা। দারোয়ান বলছে যে ভয় পেও না, এই জায়গাতে এরকম হয় মাঝে মধ্যে শুনছি, তো সাবধানে থাকো, এই জায়গাতে গেলে একটু সাবধানে। তারপরে মনে করেন যে
সে এই দিনের মতো ঘটনা শেষ। তারপরে বিয়ে করছে, বিয়ে নতুন নতুন মানে 5-6 মাস এরকম গেছে। যাওয়ার পর আপনার আবার ওই সোনালী ব্যাংকের সামনের ঘটনায় রাত বাজে মনে হয় তখন আনুমানিক আপনার 3টা 3:30, মানে ওই যে মিষ্টির ঈদের আগে যে মিষ্টির চাপটা পড়ে না, ওই হুম। টাইমটাতে রাত বাজে 3টা 4টার মতো। তখন বাবা আবার সাইকেল কিনছে, সাইকেল দিয়ে আসতো, সাইকেল চালায় আসতেছে আসতেছে হঠাৎ করে দেখে যে মনে করেন ও একটা সামনে একটা মানুষের মতো দাঁড়ায় রয়েছে। তো সামনে যাওয়ার পরে সে দেখলো কি যে মানুষটার মাথা নাই, মানে মানুষটার মাথা নাই, মানে দূর থেকে মানুষ মনে হচ্ছে, সামনে যাওয়ার পরে দেখলো কি জিনিসটার মাথা নাই আর বুকে বড় বড় দুটা চোখ। এটা আমরা ভাষায় কি বলে আমি জানি না সঠিক। স্কন্দকাটা বলে। এটাকে বর্মদেশা বলে আমরা এখানে। বাবা আচ্ছা। যেটা মুখ যে বর্মদেশা, আপনাদের এটা জানি না। তো ওই জিনিসটা মানে বাবার সামনে দাঁড়ায় রয়েছে, একদম সামনে, মনে করেন 10 কদম হইব, 10 কদম দূরে, মাথা ওইরকম নাই দূরত্ব। তো? হ্যাঁ, টোটালি আপনি ফিল করতে পারেন যে একটা জিনিসের মাথা নাই। তো এই জিনিসটা মনে করেন গা সামনাসামনি দাঁড়ায় রয়েছে সাইকেলটা নিয়ে। তো বাবা তো সাথে সাথে ওই যে বিড়ি যে বলছি, সে কিন্তু মরার আগ পর্যন্ত বিড়ি ছাড়ছে না, মানে চেন স্মোকারের মতো একটা পেটা। তো বাবা যখন দেখছে এটা সামনে খাড়ি রয়েছে, বাবার তো মাথা গেছে মানে নষ্ট হয়ে, সাইকেল টাইকেল ওই নেই মনে করেন পড়ে গেছে। এরপরে মনে করেন একটা বানছে, লুঙ্গিটা খুললে মাথা বানছে ভাই, বান্ধার পরে সিগারেট খাইতে আছে। ওই টাইমে তো এত মানুষ নাই, ওই সেটা জঙ্গল টাইপের আপনার হুম। আশির ইশারের দিক দিয়ে মনে করেন এগুলা পুরো জঙ্গল, এগুলা সাইডে মানে খুব আপনার চিপা চিপা রাস্তা আসলো। তো তারপরে তো বাবা আর কি করবো, মানে মনে করেন জিম মেরে দাঁড়ায় রয়েছে, আর ওইটা হ্যার দিকে দাঁড়াই রয়েছে, হ্যাঁ কিন্তু ধরার ট্রাইও করতেছে না, চেষ্টাও করতেছে না, মানে তার কাছে আসতে পারতেছে না জিনিসটা। ওই যে বলছিলাম না একটা তাবিজ আছে তার কাছে, হুম। ওই তাবিজটা তার শরীরে তখনও নষ্ট হয় নাই প্রভাব, সে তো আর মনে করেন তার কাছে আসতে পারতেছে না, আবার সে সামনেতে যাইতেও পারছে না। তারপরে বাবা তো হচ্ছে গিয়ে মানে আগুন রাত থেকে নিভাইতে গেছে না, পরে মনে করেন হঠাৎ করে আজান দেওয়ার সময় হয়েছে, মানে যে সকালে আজানটা দেওয়ার সময় হয়েছে। তো এই আজান দেওয়ার একটু সময়টার মধ্যেই ওই জিনিসটা মিলা যাইতেছে, আর যাওয়ার সময় মিলা যেতেছে, তখন আবার কি হচ্ছে বাবা একটু আগাইছে, আপনার যখন মিলে গেছে জিনিসটা একটু আগাইছে, আগানোর পরে সে পিছন থেকে আবার ওই শব্দটাই পাইছে, তাবিজটা ধরে কয়দিন বাঁচা করি, একদিন না একদিন তো তোর এই জিনিসটা নষ্ট করবি, কয়দিন, একদিন না একদিন তো মুক্তি পাবো এটার থেকে। তখন তোর কি হবে? এটা বইলা মনে করো এই জিনিসটা নাই হয়ে গেছে। আপনার কাছে যদি কাল্পনিক মনে হয় দাদা, আপনি এটা শেয়ার করলে করতে পারেন, না করলে নাই, বাট এটা রিয়েল ঘটনা, বাবার মুখ থেকে শুনছি। আমার একটা প্রশ্ন রয়েছে যে মানে কাকুর উপর এই যে আক্রোশটা রয়েছিল ওই মানে পার্টিকুলার জিনিসটার, তো ওটা কি কারণে হয়েছিল? মানে কিছু তো একটা কারণ তো থাকবে এর পেছনে। আমরা বললাম না যে আমাদের বংশে মানে ঝাড়ফুঁকটা ছিল, হুম হুম হুম। তো এই জিনিসটা আমার মনে করেন দাদু একটা জিনিসের খুব একটা বড় ক্ষতি করে ফেলছিল। তো ওইটার একটা আক্রোশ, দ্বিতীয়ত ওই আক্রোশটা নেওয়ার জন্য সে কিন্তু ওই মাছটা নিয়ে আসছিল আমাদের বাড়িতে। আচ্ছা। তো ওই জিনিসটা মাছটা নিয়ে আসছিল, সেই মাছটা যদি খাইতো তাইলে মনে করেন একজন না একজন মারা যাইতো, যেই খাইতো আর কি, মারা যাইতো আর কি। হুম। তো এই জিনিসটা তার মানে ওই ক্ষতিটা হওয়ার পরে তারপরে যখন আমার মাছগুলা ফালাই দিছে ঢেল মাইরা, তখন ওই জিনিসটা আরো রেগে গেছে। এখন ওই রকম সাধু দরবেশনাই মনে করেন যে এই জিনিসটা ই করে ফেলবো, কারণ এগুলা ধ্বংস করতে গেলে খুবই কষ্ট। আপনি একটা ধ্বংস করবেন, আরেকটা এটা স্বজন তো আপনার পিছনে লাগবো না।
হুম। এটা সঙ্গীত লাগবো, তো এরকম মানে জিনিসটা প্রচন্ড শক্তিশালী ছিল, যে ওই জিনিসটা মানে ধ্বংস করতে পারে না ওই পাগলটাও। সে পাগল আছিল, সেইটারে মানে এই তাবিজটা দিয়া তার আর কি রাস্তার মানে তার আক্রমণ বাবারে একটু সেফ দিয়ে দিছিল। আর নিয়ম আছিল ওই যে লাশ যেটা মানে সুইসাইড করা লাশ সেটা ধরতে পারবো না, আর মানে ইও করতে পারবো না। তো এটা যতদিন না করবো ওইটা, তো বাবা এগুলা মাইনা চলতো, তো এই জিনিসটা বাবা 12-13 বছরের আর কি সময় থেকে এই জিনিসটা মাইনা চলতে হতো তার। তো কিছু মনে না করলে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি, যে কাকুর যে মৃত্যুটা ছিল সেটা স্বাভাবিক ছিল কি কোনোভাবে? না, স্বাভাবিক বলতে এমনি দেখলে স্বাভাবিক আর কি, কিন্তু সে যে মারা যাবো সেটা মনে করেন আমাদের আগে থেকেই বলে গেছে, তার কিছু একটা হইব। আচ্ছা। তার কাহিনীও আছে আর একটা, কারণ ওই যে বললাম না লাস্টে ওই যে ওই নিয়মটা আর পালন করা হয়েছে না, তখন তারে ওই জিনিসটা মানে দেখা দিছে, ওই জিনিসটা একটু তুলায় থাকলো আর কি, আরেক সময় ই করবো নি, শেয়ার করবো নি। হুম হুম, নিশ্চয়ই। সব ভুলে গেলে তো মনে করেন আর ডাক পাবো না। আচ্ছা, আপনার গল্পটা কি শেয়ার করবেন তাহলে? আপনি নিতে চাইলে অবশ্যই বলি আমার হ্যাঁ শুরুটা। হ্যাঁ, বলেন, অসুবিধা নেই। তো আমি আর আমার দিদি, আমরা 3 ভাই বোন আসছিলাম আর কি, আমি আর আমার দিদি কাছাকাছি। তো একদিন সকালবেলা আপনার, আমরা তো সকালবেলা না ঠিক ওই রাত 3টার দিকে আর কি ঘটনাটা, হুম হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ছে আমার দিদির, তো আমার সাথে নিছে। তো আমার সাথে নেওয়ার পরে সে গেছে ওয়াশরুমে, ওয়াশরুমে যাওয়ার পরে তো মনে করেন গেছে কবিবাতি নিয়ে, তো এরপরে সে দেখলো একটা পুরা হাত তারে ধরতে আসছে। মানে প্রথমে তোরা পাত্তা দিছে না আর কি, কাশছে, কাশি দিছে আগে একটা দিয়া, তাও মনে করেন প্রথমে পাত্তা দিছে না, পরে যখন দেখে যে তার সামনে একটা পুরা হাত আসছে, হাত মানে 3টে আঙুল নখ বড়, এইটা দেখার পরে তো আমার বদ্দি মনে করেন দুধ দিয়ে বাথরুম থেকে বের হয়ে পড়ছে, কফি সহ বের হয়ে পড়ছে, ভয়ে ঠেলায় চিল্লানো দিছে। তো আমি দৌড়ে গেছি, কি হয়েছে কি হয়েছে, তো বলতাছে এই ঘটনা। তখন আমাদের বয়স সর্বোচ্চ 5, দিদির বয়স ছিল 7, আমার বয়স 5, এরকম। তো কি হয়েছে পরে এই ঘটনা। আচ্ছা। পরে আমরা যখন আসতেছি তখন বলতেছে মানে একটা গম্ভীর কণ্ঠ বলতেছে কি দাঁড়া। তো এটা শোনার পরে একবার বলছে, দ্বিতীয় আমরা তখন দুধ দিছি তখন বলতেছে, আবার বলছে দাঁড়া। এখানে বলা হয় নাই আমাদের যে বাসাটা মানে ঘরটা, ঘরটা থেকে ওয়াশরুম একটু দূরে আসছিল ওই টাইমে। আর ওয়াশরুমের পেছনে আরেকটা একটা বড় বট গাছ ছিল, বট গাছের আবার মনে করেন ওই পাশ দিয়ে একটা বাসা আছিল, ওটাকে বলতো জর্দাউলির বাসা। আচ্ছা। তখনও মানে অনেকটা উন্নত আর কি ওই জায়গাটা, বাট ওই জায়গাটা জঙ্গল, আবার ওইখানে আমরা তখন থাকতাম শম্ভুগঞ্জ মাঝিপাড়া, হুম মানে আমরা বাসা ভাড়া থাকতাম ওইখানে, বাসা ভাড়া করছিলাম হুম ওইখানে। তো ওইখানে থাকার পরে মানে মাঝিপাড়া যাওয়ার পরে, তখনও মাঝিপাড়া এখন অনেক উন্নত, তখনও অতটা উন্নত ছিল না। তো এই ঘটনাটা হলো শুরু, দাঁড়া দাঁড়া। এরপরে না আমরা মনে করেন ধরে ঘরে ঢুকে কি করছি, এখানে কিন্তু এটা শেষ। এরপরে মনে করেন আমরা পরের দিন বাবারে বলছি, বাবা আবার কি করছে, বাবার তো এগুলা ঘটনা আগে থেকে জানা, সে আবার কি করছে ওই জর্দাউলির কাছে গেছে। যে আমরা এখানে শুনতাম যে জর্দাউলি তুলে 2টা চিন পালতো আর কি, এটা আমরা শুনছি। হুম জর্দাউলি 2টা চিন পালতো, তো তার একটা নাম আলা, একটা নাম দুলাল, এরকম আর কি। আচ্ছা। তো 2টা চিন পালতো সে। ওই পরে বলতে ওই জায়গা থেকে গেছে, যাওয়ার পরে যে বুঝে ওইটাই ভয় দেখালো নাকি আমাদের। পরে বলতেছে উনি যাওয়ার পরে বলতেছে, না আমারটা তো ভয় দেখায় না, তো এটা কি হয়েছে, তাহলে অন্য কোনো কিছু আসছিল। তো এটা শোনার পরে বাবার তো চিন্তা বেড়ে গেল, তখন মনে করেন আমাদের মন্দিরে, কামাখ্যা মন্দির আছে এখানে, এলো ওখানে
কামাখ্যা মন্দিরে 4 বুক করা হলো। 4 বুক করা হওয়ার পরে আপনার এইখানে জিনিসটা শেষ প্রথম দিন। এরপরে আরেকটা ঘটনা আছে, মনে করেন তখনও কিন্তু আমি এতটা বুঝি না, কিন্তু যখন আমি মনে করেন এই ক্লাস 5 পাস করছি এরকম একটা বয়স, হুম তখন কিন্তু দাদা কিছু একটা ঘটলে এটা কিন্তু মনে থাকে আপনার, যতই আপনি বুঝেন না, কিছু হলেও বুঝতে পারেন ওই টাইমটা। হুম সম্মুখগঞ্জে ওই টাইমটাতে কি হয়েছিল, ওই সময় বিটিভি আসছিল আমাদের এখানে, আলিফ লাইলা চলতো আপনার 8-9 সময় আর কি বয়সটা, আচ্ছা যে 8 ওই টাইমটাতে মনে করেন এই জিনিসটা ছিল বিটিভি। আর আমরা সন্ধ্যা 7টার সময় হাতিম নামে একটা সিরিয়াল হতো, আপনাদের এখানেও তো হইতো নাকি? হ্যাঁ তখনকার দিনে অনেক কিছু হতো। ওই হাতিম সিরিয়ালটা দেখা লাগে আমাদের ঘরে আবার টিভি ছিল না, আমরা যেতাম আরেক বাসায় হাতিম দেখতে, বড় ভাই মুসলিম আচ্ছা বাসা, তার নাম ছিল জাহির, তার আম্মা আবার আমরা খুব আদর করতো, তো ওইখানে যেতাম আমরা টিভি দেখতে। তো হুম একদিন মনে করেন আমি একদিন সন্ধ্যাবেলা আমরা ওই এক শুক্রবার হাতিমটাই দেখতে গেছি ওই বাড়িতে, জাহিদ ভাইয়ের বাড়িতে। জাহিদ ভাই ছিল আমাদের তো অনেক সিনিয়র, তো সে কিন্তু আমাদের সাথে বসে দেখতো, হাসি খুশি ছেলে। হঠাৎ করে কি হলো, শুক্রবার দিন গেলাম আপনার ওই 7টা বা 8টার টাইম আর কি, ওইরকম টাইমে হাতিম হতো। তো সবাই গেলাম, প্রথমে আমরা কিন্তু দেখতেছি, হঠাৎ করে কি হলো, জাহিদ ভাইয়ের মনে করেন একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, বাইরে গেল। হুম তো বাইরে গেল, বাইরে যাওয়ার পরে সে আবার কি করলো, ওয়াশরুমে না যে আপনার এমনি আর কি একটু দূরে গিয়ে রাস্তা মানে ক্ষেতের সাইড দিয়ে আপনি ছেড়ে দেন না, ওয়াশরুম করে দেন না, হুম ওই রকম আর কি গেল। ওইখানে গিয়ে আপনার সে ওইখানে ওয়াশ মানে ওই কাজটা করে ফেললো আর কি, প্রসাব করে ফেললো ওই জায়গাতে। তো করার পরে না, এখন তার আর মানে কোনো খোঁজ নেই। এই যে গেল, আমরা তো ঘরে বসে রয়েছি, আমরা টোটালি ঘরে বসে রয়েছি, আপনার হাতিম তাই শেষ হয়ে গেল গা, রাত বাজে মনে করেন গা 8টা, আর একটু পরে মানে সবার শোয়ার সময় যাবো গা। এবার তো আমরা 8টা 9টা 10টার দিকে শুয়ে পড়তাম আর কি, গ্রাম সাইড। তো তার খবর নাই, রাত তো তখন বাজে প্রায় 10টা 11টা, তার তো খবর নাই। তার মা খোঁজ একটু পরে পরে বলতেছে জাহিদ কো, জাহিদ কো, তো সে ভাবতেছে হয়তো বস সিনিয়র ছিল আমার থেকে অনেক বড়, সে হয়তো বন্ধু বান্ধবের সাথে গেছে। 11টা বাজার পরও যখন আসছে না, তখন তো সবাই পাগল হয়ে গেছে। তখন আমাদের বাড়িতে এসে বলতেছে জাহিদ আসছিল, আমি বললাম তো না, জাহিদ ভাই তো আমরা থাকতে প্রস্তাব করতে গেল, সে তো আর ফিরে আসে নাই, আমরা দেখি নাই। তো এটা তো আমরাও দেখলাম, পরে এদিক দিয়ে খুঁজতে খুঁজতে নাই নাই নাই, এরিয়াতেই নাই, মানে পুরো এলাকা খুঁজে ফেলছে, নাই। হঠাৎ করে মনে করেন কি জানি হইলো, আর বই নিয়ে আবার দেখলো কি উপর দিকে তাকাইছে, উপর দিকে তাকানোর পরে দেখা গেল একটা বড় রেন্টি গাছের মগ ডালে সে বসে রয়েছে। এটা আচ্ছা কিন্তু আমি একলা না, আপনার সম্মুখগঞ্জে যদি মনে করেন ওই মাঝি পাড়ার ভিতরে যারা পুরনো আছে তাদের যদি দেখেন, তাহলে তারা ওই সত্য ঘটনাটা বলতে পারবে। জাহিদ ভাই আছে হয়তো বিয়ে করে এখন সে এক বাচ্চার বাবা, হুম তো ওই জাহিদ ভাইও আছে। তো তাকে পাওয়া গেল কি মগ ডালে উঠা বসে রয়েছে রেন্টি গাছ, যেটা আপনি মানে 2 হাতেও বের পাবেন না, দুইজনে মিললাম, এত মোটা রেন্টি গাছ। তো এইটা দেখার পরে তো মনে করেন মাথা সমানো, তারা তো বুঝে ফেললো দেখিয়েছে। তখন যে তারা ডাকতেছিল যে নাইমায় নাইমায়, তখন উপর থেকে খালি বলতেছে এই চিল্লাবি না, চিল্লাইলে কিন্তু নিচে লাভ ফালাই দেব। আচ্ছা তো এরকম। তো এটা হওয়ার পরে তো মনে করেন কবিরাজ কবিরাজ, ওইটা কিন্তু আপনার আছে না যে দিনের বেলা থাইমা যাইবো, না ভাই, ওটা কিন্তু দিনেও থামে না। ও কিন্তু বৈশা রয়েছে কন্টিনিউয়াসলি, আপনার সারা রাত বৈশা রয়েছে, সকালেও বৈশা রয়েছে জিনিসটা। হুম আপনার দুপুর দিকে আমাদের এখানে তখন ফুলপুর থেকে এক কবিরাজ রে নিছে, হুম কবিরাজের নাম তো আমার জানা নাই। তো কবিরাজ রে নিছে ফুলপুর থেকে, কবিরাজ রে নেওয়ার পরে তো মানে একজন হুজুরি আর কি বলতে পারেন সে একটু। তো নেওয়ার পরে হঠাৎ করে কি হলো, সে আইসা দেখে বলতেছে যে ওরে নিচে নামাইলে তোর সাথে কথা বলো, তখন কোনো কথা নাই, ওরে আমি থেকে ফালাই দিয়া। কাহিনী কি হয়েছে বল।
না এটা না, পরে মনে হয় আমার চোখের সামনে কি ভাই বালতির বালতি দুধ টানলো, খালি টাইল্লা 10 কেজির মতো মিষ্টি আনলো, আইনা মনে করেন আগরবাতি ধরানি ভোগ টোক দেওয়া দিয়ে তারে বলতেছে তুমি খালি একটু নিচে নাইমা আসো, ওই উপরে তার দরকার নেই, তুমি এসে বসো নিচের ডালে বসো, কাহিনী জানি কি করছে না করছে এটা খোঁজ খবর নেই। পরে এটা করার পরে ওই নিচে নাইমা আসছে, আসার পরে তখনও মনে করুন প্রায় কি বলবো মানে অনেকটা উঁচুতে সে আছে, এখান থেকে পড়লে সে মরবো না ঠিক আছে, কিন্তু হাত পাও বুড়ো হয়ে যাবে ওইরকম উঁচুতে সে আছে। পরে তারে বলতেছে যে কি হয়েছে তুই আরে ধরছস কে? কয় আমি এখান থেকে চলাচল করি তাছি, সে হঠাৎ করে আমার শরীরে, সে তার কত বড় সাহস, সে আমার শরীরে মরতে গেছে। হুম। কয় তোর কি চলাচলের রাস্তা? কয় এটা আমার চলাচলের রাস্তা, আমি প্রতিদিন চলাচল করি। ওই এই জায়গাতে ওই আমার শরীরে মরতে দিছে। তো এটা শোনার পরে কয় আরে ধরছি, ওর ক্ষতি না করে ছাড়তাম, এই সারাটা ক্ষতি করলে তোর লাভ কি? লাভ লস বুঝি না, এটা আমি ছাড়তাম না। তো পরে মনে করেন ওই কবিরাজে মনে করেন একটু মানে তাদের ভাষায় আর কি কি জানি করে, মানে করার পরে সে রাজাইতে রাজি হয়েছে, তারে মনে করেন খাসি দিয়ে আসতো, এই সেম কাহিনী হুম। খাসি মাইরা রক্তটা দিতে হতো। আচ্ছা। তো ওই জায়গাতে আইনা একটা খাসি আইনা রক্ত জবাই করার পরে ওই গাছের থেকে হঠাৎ করে কি হলো, থাপ করে এসে নিচে পড়ে গেল তার এক পাটা আর কি ভেঙে গেল। সেই যে ঘটনাটা কিন্তু পুরোটা কিন্তু আমার চোখের সামনে ভাই, এটা আমি নিজের চোখকে দেখি, তখন আমি বুঝতে পারি। বুঝতে পারলাম। ঠিক আছে রনিদা, আজকের মতন তাহলে এখানেই শেষ রাখছি, আজকের মতো এখানেই রেকর্ডিংটা শেষ করছি। হ্যাঁ অবশ্যই, আপনি আপনার মতো সাথে ছোট ছোট যেমনি দেন পরে আবার নতুন করে একটা দেবো না, আর যেটি আছে ডি বলবো না, তারপরে অন্য ডি। আপনার কি আমাদের অডিয়েন্সকে কিছু বলার আছে? আমি যেগুলো বললাম যদি আমাদের আমি আমি যদি আপনাদের যদি কারো সন্দেহ থাকে এই জিনিসগুলো যেগুলো যে আমি মিথ্যা কথা বলতে পারি, তো আপনারা সেই আমি যে রামপুর ঠিকানা দিলাম, নেত্রকোনা রামপুর সিঙ্গাগাঁও গ্রাম আশুলিয়া ইউনিয়নের পাশে, সেইখানে যারা মুরব্বী আছে মানে বয়স্ক লোক আছে, তাদেরকে জিজ্ঞেস করলে তার সত্যতা আপনারা জানতে পারবেন। এখনো কিন্তু ওই ঘটনাগুলো ওই পাশে কিন্তু এখনো টুকটাক ঘটনা ঘটে না এমন না, ওই জায়গাটা একটু হন্টেড প্লেস আশেপাশে আর কি। তো ওই জায়গাতে আপনার এখনো আপনি যদি রাত্রেবেলা যান, রাত্রেবেলা আপনি বিলের পাড়ে দেখতে পারবেন যে একটা মানে কালো জিনিস শাড়ি পরে ঘুরতেছে, এটা কিন্তু সত্য। যদি আপনাদের বিশ্বাস কারো অবিশ্বাস থাকতেই পারে, সে কিন্তু যাইতে পারে ওই জায়গাতে, মাঝে মধ্যে কিন্তু এখনো দেখা যায় ওই জায়গাতে। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি রেকর্ডিংটা। এটা আপনার ভালো থাকেন, আপনার দর্শকরা ভালো থাকুক দাদা। আপনিও ভালো থাকেন, আপনার পরিবার যেন সবাই সুস্থ থাকে, ভালো একদম পুরো আর হাসি সুস্থ খুশি থাকে। আপনার সবাই তো আশীর্বাদ করবেন। শুভরাত্রি দাদা। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.